মেঘালয়ের গুহা অনাবিষ্কৃত মাছের প্রজাতির একটি লুকোনো জগৎ। মেঘালয়ের গুহায় আর কত মাছ আছে? সিস্টোরা সোনারেনগ্যান্সিস আবিষ্কারের পর থেকে এই প্রশ্নটি সবার মনেই রয়েছে। ভারতের দীর্ঘতম এবং গভীরতম গুহাগুলির সাথে মেঘালয় রাজ্যটিকে বিশ্বের শীর্ষ গুহা গন্তব্যগুলোর মধ্যে হাইলাইট করা হয়েছে। মোট 1100টি গুহা অন্বেষণ করা হয়েছে বা আংশিকভাবে অন্বেষণ করা হয়েছে এবং মেঘালয় থেকে 537.6 কিলোমিটার গুহা প্যাসেজ ম্যাপ করা হয়েছে। বিজ্ঞানীদের একটি দল যারা মেঘালয় থেকে গুহায় বসবাসকারী মাছের একটি নতুন প্রজাতির সিস্টোরা সোনারেনগ্যান্সিস আবিষ্কার করেছে। তারা বলছে মেঘালয়ে হাইপোজিন আবাসস্থলের উপস্থিতিতে বৈজ্ঞানিক সম্প্রদায়কে মুগ্ধ করেছে। একটি উদাহরণ হলো সাম্প্রতিক আবিষ্কার বৃহত্তম পরিচিত ভূগর্ভস্থ ট্রগ্লোবিটিক মাছের প্রজাতি ক্রেপ ওমালাদাও পূর্ব জয়ন্তিয়া পাহাড় মেঘালয় থেকে নিউলি সোচেইলাস। তাদের স্বতন্ত্র ভূগর্ভস্থ জৈব বৈচিত্র্যের জন্য সুপরিচিত হওয়া সত্ত্বেও মেঘালয়ের গুহাগুলি খুব কম তদন্ত করা হয়েছে এবং এস সোনারেনগ্যান্সিস এসপি এর বর্ণনা অন্যান্য সহ এই গুহায় অনাবিষ্কৃত মাছের প্রজাতির ভূগর্ভস্থ জনসংখ্যার বিষয়টি নির্দেশ করে। পুঙ্খানুপুঙ্খ জরিপ এই ব্যতিক্রমী বাস্তুতন্ত্র এবং এর উল্লেখযোগ্য প্রাণী জগতের বৈচিত্র্য প্রকাশ করবে। বিজ্ঞানীরা তাদের গবেষণাপত্রে বলেছেন যে 3টি গুহার আংশিক অন্বেষণের জন্য এই অঞ্চলের জৈব বৈচিত্র্য একটি অংশ হিসেবে ভূগর্ভস্থ বাস্তুতন্ত্রের আরও ম্যাপিং এবং অধ্যয়ন প্রয়োজন এবং বিবর্তন এবং জৈব ভূগোল সম্পর্কিত প্রশ্নগুলির পাশাপাশি ভূগর্ভস্থ জলজ বৈচিত্র্যের সমৃদ্ধি এবং নতুন অন্তর্দৃষ্টিগুলির সমাধান করা প্রয়োজন। ভালো সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কৌশল ক্রেম সোনারেং সম্পর্কে বিশেষ কি? যদিও মাছের প্রজাতি 3টি গুহায় বসবাসকারী জনসংখ্যা থেকে বর্ণনা করা হয়েছিল, তবে এটির নামকরণ করা হয়েছিল যেমন এটি প্রথম দেখা গিয়েছিল। ক্রেম সোনারেঙ্গা এখনো পর্যন্ত গুয়াহাটির শুধুমাত্র একটি পরিচিত প্রবেশপথ রয়েছে, বিচক্ষণ প্রবেশদ্বার যা পাথরের মধ্যে সমাহিত এবং বনের মধ্যে আবৃত সরু এবং প্রধানত উলম্ব কয়েকটি সংক্ষিপ্ত ঢালু অংশ সহ। প্রবেশদ্বারটি বর্ষাকালে নিমজ্জিত থাকে এবং শুধুমাত্র শীতকালে দেখা যায় যখন পানির স্তর সর্বনিম্ন থাকে। মূল প্রবেশদ্বার থেকে সিঙ্ক পর্যন্ত শীতকালে শুকিয়ে যাওয়া শিলাগুলির চারপাশে গোফ থাকা দরকার। গুহার আভ্যন্তরীণ অংশটি এত বড় নয় যে এর মধ্যে সহজে চলাচল করতে পারে। গুহাটি আর্দ্র ছিল এবং শীতকালে শুধুমাত্র ফোঁটা ফোঁটা জল লক্ষ্য করা যেত। ক্রেম সোনারেঙ্গার বিপরীতে চুনা পাথরের তৈরি ক্রেম নাকা মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ের নোকাটোগড়ে গ্রামে অবস্থিত। অনুভূমিক প্রবেশদ্বারটি একটি সংক্ষিপ্ত প্রশস্ত খোলা রয়েছে। প্রবেশদ্বার চেম্বারের বাইরে কয়েক মিটার বড় ভাঙা পাথর সহ বেশ কয়েকটি প্যাসেজ রয়েছে, যার মধ্যে কয়েকটি ছোট। অভ্যন্তরের গুহার ছাদ নিচু, বিভিন্ন স্থানে এটি থেকে পানি ঝরছে। স্টেলাকাটাইট এবং স্টেলাগামাইট তৈরি হচ্ছে। জলের স্তরে ঋতু পরিবর্তনের যুক্তিসঙ্গত সম্ভাবনা এবং তাই উল্লেখযোগ্য ক্ষয়জনিত বৃদ্ধি প্রত্যাশিত। বর্ষাকালে গুহাটি বাঁশ, গাছের ডাল এবং পাতার আবর্জনার মতো গাছপালা বহনকারী প্রবাহিত জলের প্রচণ্ড প্রবাহ পায়। এই গুহাটিতে বিভিন্ন বাদুড়, বেং এবং হাতের আকারের মাকড়সা রয়েছে, যা বিভিন্ন প্যাসেজে দেখা যায়। ক্রেম নাকামা থেকে কয়েক কিলোমিটার দূরে ক্রেম চিয়াবলে গুহা জঙ্গল এবং অন্যান্য গাছপালা দ্বারা ঘেরা পাথরের নিচে লুকানো একটি সরু খোলা পথ দিয়ে প্রবেশ করা যেতে পারে। গুহার প্রবেশদ্বারের কাছে ছাদের মধ্য দিয়ে বড় গাছের শিকড় বেড়ে উঠতে দেখা গেছে। গুহাটি একটি বড় স্টেলকাটাইট গঠন দ্বারা চিহ্নিত করা হয়। ভেতরে গুহাটি সহজে চলাচলের অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট বড় ছিল, তবুও কিছু প্যাসেজ সরু ছিল। প্যাসেজে বড় ভাঙনে পাথর পাওয়া গেছে, বেশিরভাগই পাথর দিয়ে তৈরি। গুহার মেঝেতে ব্যাডরক বোল্ডার এবং মোটা নুড়ির প্যাচও রয়েছে। গুহার মেঝেতে থাকা ডেড্রিটাস, যা বনের গাছপালা যেমন বাঁশ, গাছের ডাল এবং পাতার আবর্জনা দিয়ে তৈরি হয়েছিল, প্রমাণ যে এটি পর্যায়ক্রমে প্লাবিত হয়। গুরুত্বপূর্ণভাবে এই গুহাগুলিতে গাছপালা নেই এবং সম্ভবত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাথমিক শক্তির উৎসের অভাব রয়েছে। এইভাবে শক্তির অ্যালোকথোনাস উৎসের উপর নির্ভর করে। অ্যালোকথোনাস শক্তির উৎস হলো শক্তির উৎস যা বাস্তুতন্ত্রের বাইরে থেকে উৎপন্ন হয়, যেমন সৌর বিকিরণ, বায়ু।